হ্যালো, কেমন আছো সবাই? আবার জিম করে একদম খাওয়া দাওয়া সেরে সকালবেলা তোমাদের সামনে এসে বসে পড়লাম তোমাদের সঙ্গে গল্প করব বলে। আচ্ছা, যে কারণে আমি এলাম এখন ভিডিও করতে সেটা আগে বলি। সেটা হচ্ছে, আমি সেদিনকার তোমাদেরকে বলেছিলাম যে আমি চোখের ডক্টরের কাছে গেছি। সেখানে কি হলো না হলো, ডক্টর কি বলল, আমার চোখে কি হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে জানাবো। সেটা নিয়ে আমার এখনও কোনো ভিডিও করা হয়নি, মানে হয়ে ওঠেনি আর কি। তো সেটা সেই জন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে এলাম, যে তোমাদের সাথে একটু শেয়ার করব। তাতে হয়তো মানে আমার অভিজ্ঞতা শেয়ার করলে হয়তো তোমাদেরও কিছু কাজে লাগতে পারে। কারণ সবার তো একই রকম সমস্যা হয় না। আবার হয়তো অনেকে সমস্যা থাকলেও সেটা বুঝতে পারে না, ওভারলুক করে চলে যায়, পরে গিয়ে সেটা অনেক বড় আকার ধারণ করে। এই জন্যই এটা ভেবেই আজকে আমি আসলাম তোমাদের সাথে এটা নিয়ে আজকে একটু কথা বলবো বলে। তো আমার চোখে যেটা হয়েছিল সেটা হচ্ছে, ফার্স্ট বলি, বিপত্তারিণী পুজোর দিন সারাদিন পুজো করলাম। পুজো টুজো করে তারপরে ঠিক সন্ধেবেলা আমার এক বান্ধবী আমাকে বলল যে রিঙ্কু, তোর চোখটা না, বা চোখটা লাল লাগছে প্রচণ্ড। আমি ভাবলাম হয়তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি, সারাদিন উপোস রয়েছি, তারপরে অনেক রাত করেও ঘুমোতে গিয়েছিলাম আগের দিন, হয়তো সেই কারণেই হয়েছে। তো ঘুমোলাম। তো পরের দিন আমাদের লোকনাথ বাবার বাড়িতে চাকলা ধামে যাওয়ার কথা ছিল, কারণ আমার হাজব্যান্ড তো শনি রবি এই দুটো দিন থাকতে পারে, তাও প্রতি সপ্তাহে নয়, হয়তো মাসে একবার আসে কিংবা দুবার আসে। অনেক সময় কাজ থাকলে, আমাদের কলকাতায় নবান্নে যদি কাজ থাকে তখন আসে। তো সেক্ষেত্রে আমরা একটা টাইম ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে বিপত্তারিণী পুজোর পরের দিনই আমরা বাবার ধামে গিয়ে ঘুরে আসবো। তো ওরকম আমার বান্ধবী এসে বলল। তা বলায় আমি দেখলাম যে সত্যি চোখটা খুবই লাল হয়েছে। তা আমি আবার ভাবলাম যে হয়তো সারাদিন সেই ধূপকাঠি মোমবাতি ভ্যারাইটি পুজোর সামনে যেগুলো ধরে আর কি, মানে জ্বালানো হয়, সেগুলো ছিল, সেখান থেকে একটা অ্যালার্জি ফর্ম করতে পারে। তো তার জন্য আমি ভালো করে চোখে বারে বারে জল দিলাম। যখন রাত্রিবেলা ঘুমোলাম, তারপরে যখন, মানে তখন থেকেই আমার জল কাটতে শুরু করলো, চোখে প্রচণ্ড জল কাটছে। এবার সকালবেলা ঘুম থেকে উঠলাম, এদিকে তো আমাদের লোকনাথ বাবার বাড়ি যাওয়ার পুরো প্রোগ্রাম সেট হয়ে রয়েছে। এবার দেখছি যে না, চোখটা আস্তে আস্তে আরও ফুলে গেল, চোখে আবারও জল কাটছে, গায়ে হালকা হালকা জ্বর রয়েছে। তো আমি ভাবলাম মেবি আমার কনজাংটিভাইটিসের দিকেই যাচ্ছে ব্যাপারটা। তো আমার তো শনিবার দিন গেল, রবিবার এইভাবে গেল, আমি ওই চোখ নিয়েই আমি চলে গেলাম বাবার ধামে, কারণ আমার মন খুব টানছিল যাওয়ার জন্য। আমি চোখের এই প্রবলেমটা উপেক্ষা করেই আমি চলে গেলাম। তারপরে আমি রবিবার গেলাম, সোমবার দিন আমি ডাক্তার দেখাতে গেলাম। তো ডাক্তার দেখাতে দেখাতে তাও আমার 12টা, 12:30, 1টা বেজে গেছিলো। তো প্রথমে একজন ত্রিনয়নীতেই গেলাম আমি। এবার প্রথমে একজন ম্যাডাম দেখেছিলেন আমাকে। তিনি দেখে বললেন যে এটা কনজাংটিভাইটিসই হয়েছে। আমাকে কনজাংটিভাইটিসের ওষুধ দিল। তা আমি ওষুধটা বাড়িতে নিয়ে এসে আমাকে আমার মা বাড়ি নিয়ে চলে গেল, কারণ চোখটা এত পরিমাণ ফুলে গেছিলো যে আমার আর চোখে আমি কোনো লাইট সহ্য করতে পারছিলাম না। যেটা হয় কনজাংটিভাইটিস হলে ন্যাচারালি, যেটা সবার হয়ে থাকে, সেরকমই জিনিসটা আমার হয়েছিল। তো ডাক্তার ওষুধ দিলেন, আমি ওষুধটা ব্যবহার করার পরে পরের দিন দেখছি যতটুকু বা চোখটা খুলতে পারছিলাম, তারপরে আরও সমস্যাটা বাড়াবাড়ি হয়ে গেল। তারপরে আমি আবার ডক্টরকে ফোন করলাম, ওদের সাথে যোগাযোগ করলাম ত্রিনয়নীতে। ওরা আমার চোখের ফটো পাঠাতে বলে, আমি পাঠালাম। তো তখন ওরা দেখে বলল যে ওই ডক্টরের সাথে যোগাযোগ করলো ওরা,
বলল যে আপনাকে বলেছে যে এই মুহূর্তে যে ডক্টর আছে তাকে একবার ইমিডিয়েটলি দেখিয়ে নিতে। তো ওই সময় আমি এখন যে ডক্টরকে দেখাচ্ছি তাকে সাজেস্ট করলো ওরা। তো আমি দেখাতে গেলাম ওখানে, মঙ্গলবার দিন সন্ধেবেলা দেখাতে গেলাম। তো উনিও দেখে বললেন যে কনজাংটিভাইটিসই লাগছে, ঠিক আছে তুমি চোখের ওষুধটা ব্যবহার করো, করে তুমি 1 সপ্তাহ পরে আমাকে দেখাতে এসো। তো জেনারেলি আমি কনজাংটিভাইটিসই ভাবছি, ভেবে 1 সপ্তাহ ধরে আমার ট্রিটমেন্ট চললো। চোখের লাল ভাবটা তোমরা হয়তো আমার ফেসবুক ঘাঁটলে অনেকেই বুঝতে পারবে, আমার ডান চোখের থেকে বাঁ চোখটা একটু ফোলাও রয়েছে, একটু ছোটও হয়ে আছে, কারণ ফোলা থাকলে ন্যাচারালি একটু ছোটোই দেখায়। তো সেক্ষেত্রে আমার খুবই অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছে এই ঠিক হয়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে মানে সকালে ঠিক হচ্ছে, বিকালে মনে হচ্ছে যেন আবার জল কাটছে, মানে সমস্যাটা যেন মিটছেই না 1 সপ্তাহ ধরে। তারপরে আমি হঠাৎ করে যেদিন ডাক্তার দেখাতে যাব, আমার 1 সপ্তাহ পরে আবার কলিং ছিল, তা আমি যাব, তো তার আগের দিন নাম টাম লেখালাম। পরের দিন সকালবেলা মানে মঙ্গলবার দিন ডাক্তার দেখানো, সোমবার দিন আমি নাম লিখিয়েছি। আমার হাজব্যান্ড যখন সোমবার বেরিয়ে গেল ভোরবেলা, তখন হঠাৎ করে আমি চোখটা খুলে দেখছি যে আমি বাঁ চোখে আর পুরো ঝাপসা, মানে একদম কুয়াশা হলে যেমন হয় ঠিক ওরকম, মানে কুয়াশায় যেন ঘিরে গেছে চারিদিক, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ডান চোখটা দিয়ে বাঁ চোখটা যেই বাঁ হাত দিয়ে ধরছি, ডান চোখ দিয়ে আবার সব নর্মাল, বাঁ চোখে আমি দেখতে পাচ্ছি না, পুরো ঝাপসা হয়ে গেল আমার চারিদিক। তখন আমি ভাবলাম এই কি আবার আমার কি হলো যে এরকম ঝাপসা হয়ে গেল চারিদিকটা। তো আমি একদিন ওয়েটই করে গেলাম যে আমি তো ডাক্তার দেখাতেই যাব মঙ্গলবার দিন, তো ডাক্তারকেই সব কিছু বলবো। তো ডাক্তার দেখার সাথে সাথে আমার যখনই চোখের যে নর্মালি ওনারা যে চেক আপগুলো করে সেটা দেখার সাথে সাথেই আমাকে বললেন যে তোমার এটা কনজাংটিভাইটিস হয়নি। আমি বললাম তাহলে কি হয়েছে, কারণ আমার একটু মনে একটু মাঝে মাঝে একটু দুঃখই হচ্ছিল যে আবার কি আমাকে চশমা পরতে হবে, চোখে পাওয়ার চলে এলো, এরকম ভাবছিলাম। দেখো বয়সের সাথে সাথে প্রত্যেকেরই হয়তো চশমা লাগে, তো আমি ভাবছিলাম যে ঠিক আছে এখনও তো সেই বয়সটাতে পৌঁছয়নি, সরি সেই বয়সটাতে পৌঁছয়নি, তো ঠিক আছে পরবর্তীকালে পড়তে হলে পড়বো, যখন পাওয়ার আসবে চোখে, তবে এখনই না। তো চশমায় আমার একটা মানে পাওয়ারই চশমায় একটা অ্যালার্জি আছে, আমার ভালো লাগে না পড়তে। তো যাক, যদি আজকে বলছি হয়তো পড়তেই হবে খুব তাড়াতাড়ি। এবার তা কী করলাম, ডাক্তার আমাকে বললেন যে আপনার কি কোনো আর্থারাইটিস আছে? আমি বললাম যে হ্যাঁ আমার আর্থারাইটিস আছে, কারণ 10-12 বছর আগে আমার যখন বিয়ে হয়েছে, বিয়ের 2 বছর পরই হঠাৎ করে আমার কোমরে ব্যথা স্টার্ট হয়, প্রচণ্ড ব্যথা। তো ডাক্তার দেখালাম, প্রচুর আমি আর্থারাইটিসের জন্য অর্থোপেডিক প্রচুর দেখিয়েছি। আমাদের বারাসাতে মোটামুটি যত অর্থোপেডিক রয়েছেন আমার সবাইকে দেখানো হয়ে গেছে, মোটামুটি সবাইকে দেখানো হয়ে গেছে, মানে আমার পরিচিতির মধ্যে যা আছে। তারপরে গিয়ে আমি বাইরেও দেখাই, পিজিতে দেখাই, তারপরে কলকাতার বিভিন্ন জায়গায় আমি ডাক্তার দেখাই, কিন্তু দেখলাম যে না, আমার যখন ব্যথাটা হচ্ছে আমি একদমই বিছানা থেকে নামতে পারছি না, মানে এতটাই ব্যথা হচ্ছে। যে কেন ব্যথা হচ্ছে, আর্থারাইটিস যদি হয়েও থাকে তাহলে এর রেমিডিস কি, আমার কি করলে সারবে, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর একদিন 2024 আগস্টে হঠাৎ আমার এমন ব্যথা শুরু হয়, আমি প্রায় 3 মাস বিছানা শয্যা হয়ে যাই, মানে আমার ক্ষমতা ছিল না বিছানা থেকে উঠে আমি টয়লেটে যাব, মানে এতটাই আমার মানে
পেন হচ্ছিল তখন, যে এপাশ থেকে ওপাশ ঘুরলে আমার দম আটকে যেত। তারপরে হঠাৎ করে একজন ডাক্তারের খবর পাই, তিনি হচ্ছে ডক্টর বি কৌশিক, আমাদের বারাসাতের অ্যাপেলোতেই বসেন। হঠাৎ করে এই খবরটা আসে, ওনার কাছে দেখাতে গেলাম। উনি সঙ্গে সঙ্গে আমাকে এমআরআই করাতে দিলেন। এমআরআই, ভ্যারাইটি এক্স রে, সব কোমরের মানে লোয়ার পোর্শনের এক্স রে, তারপরে হচ্ছে এমআরআই সব কিছু করাতে দিলেন। তো আমি গেলাম করাতে। করিডোরে যখন রিপোর্টটা নিয়ে আমি ওনার কাছে গেলাম, ফর দ্য ফার্স্ট টাইম উনি আমাকে বললেন যে আমার অ্যাঙ্কিওলোসিস স্পন্ডালাইটিস আছে, আর এটা হচ্ছে আমার জিনগত। কারণ আমার মায়ের যদি টেস্ট করে মারও ধরা পড়বে, তার মায়ের যদি টেস্ট করে তারও ধরা পড়বে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তবে এটার থেকে সুস্থ হওয়া সম্ভব। এই প্রথমবার আমাকে কোনো ডক্টর এই কথা বলেন। তারপরে ওনার ট্রিটমেন্টে আমি ছিলাম, ভালো ছিলাম, যে আমি খুব একটা খারাপ ছিলাম তা নয়, ভালোই ছিলাম। তো তারপরে উনি আমাকে বললেন যে যেহেতু উনি অর্থোপেডিক, তো উনি আমাকে বললেন যে এর একটা ট্রিটমেন্ট এখন বেরিয়েছে, ইঞ্জেকশন নিতে হবে, তাহলে মানে মোটামুটি এটা সারা জীবনেরই একটা কোর্স বলা যেতে পারে। প্রথমে ডক্টররা বলতে চান না, কিন্তু এটা আমি অনেক রিসার্চ করে দেখেছি, ইউটিউবে সার্চ করেছি, অনেকের মুখে শুনেছি যে এটা মোটামুটি আমার অনেক দিন ধরে নিতে হবে, যখনই ব্যথা হবে বা বয়সকালে আরও বেশি নিতে হবে। এই জন্য আমি এই ব্যাপারটার মধ্যে আসতে চাইনি। তখন আমি ডক্টরকে বললাম যে ডাক্তারবাবু, আমি যদি কোনো ওষুধের ব্যাপার থেকে থাকে তাহলে ঠিক আছে, নাহলে আমি ইঞ্জেকশন নিতে চাই না। তো ইঞ্জেকশন নিতে চাই না তো বলছি ঠিক আছে, কিন্তু তাহলে আমার এই রোগটা সারবে কী করে? মানে সারবে মিন্স জিনগত প্রবলেম কখনোই কারোর পক্ষে সারানো সম্ভব নয়, কিন্তু ভালো তো থাকা যাবে আফটার অল। তো কীভাবে ভালো থাকবো, সেইটাই আমার মেন কনসার্ন ছিল। এরকম ভেবে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি চেন্নাই চলে যাব, আমি এখানে দেখাবো না ডাক্তার। আমি ওখান থেকে কথা শুনে এসে আমাকে যদি একান্তই ইঞ্জেকশন নিতে হয় তাহলে আমি ডক্টর বি কৌশিকের কাছেই যাব। কারণ আমার যদি এই রোগটা কেউ ধরে থাকে সেটা একমাত্র উনি ধরেছেন, একমাত্র। তার জন্য আমি খুবই ব্লেসড ওনার প্রতি। তো কারণ আমি মনে করি রোগ যদি নির্ণয় করা যায় তাহলে যে কোনো রোগ খুব তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু রোগ নির্ণয় করতে যদি দেরি হয়ে যায় তাহলে সেখান থেকে উঠে আসা খুবই মুশকিল। তো তারপরে আমার হাজব্যান্ড বললো যে দেখো, চেন্নাই গেলে তো যেদিন খুশি যাওয়া যায়, কিন্তু আমরা একবার চেষ্টা করি একজন রিউম্যাটোলজিস্টকে দেখাই, এই বাত সংক্রান্ত যারা বিশেষজ্ঞ তাকে একবার দেখাই। এখানে যদি আমরা ফেল হই তাহলে অবশ্যই আমি তোমাকে নিয়ে চেন্নাই যাব। তাই আমি বললাম যে আমার একটু মনের মধ্যে সন্দেহ ছিল, না আমার কোনো ইচ্ছে নেই আর এখানে ডাক্তার দেখাবো, আমি চেন্নাইতেই যাব। কিন্তু ওই আমাকে জোর করে একজনের কাছে নাম লিখিয়ে দিল ডক্টর। আমি এই মুহূর্তে ডক্টরের নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমার হাজব্যান্ড খুব ভালো জানে ওনার নামটা, আমি বারবার ভুলে যাই ওনার নামটা। তো আমাকে জোর করেই অ্যাপয়েন্টমেন্ট করে, আমার যাওয়ার একটু ইচ্ছে নেই, আমি চলে গেলাম। মানে আমার তো একটু ইচ্ছে নেই যাওয়ার, ডক্টরের কাছে দেখাতে যাব, ওই ডক্টরের কাছে আবার কি বলবে, তার থেকে আমার চেন্নাই যাওয়া ভালো। তো ওর কথার জন্য আমি গেলাম, ওর উপর ভরসা রেখে যে ঠিক আছে যাই, ও বলছে যখন যাই। তা উনি আমাকে তখন বললেন, মানে সমস্ত কিছু আমার শোনার পরে এত ভালো ডাক্তার, মানে আমি যদি ওনাকে আরও 5-7 বছর আগে পেতাম, আমার বোধহয় এই যে 3 মাস যে আমাকে বিছানা শয্যা হয়ে থাকতে হয়েছে, এটা আমাকে হতেই হতো না। একটা সময় তোমাদের মানে আমি বলতে গেলে, আমার ভাবতে গেলে কষ্ট হচ্ছে যে একটা সময় আমার এরকম মনে হয়েছিল আমি এই বয়সে দাঁড়িয়ে কি দৌড়তেও পারবো না, আমার হাঁটতে গেলে এত কষ্ট হচ্ছে, তাহলে আমি কি করব? যতদিন বেঁচে থাকবো তাহলে আমি কি করব?
তো সেখানে গিয়ে ওই প্রথম যিনি আমাকে বলেন, হ্যাঁ উনি আমাকে বলেছিলেন ইঞ্জেকশনের কথা, ওই ডাক্তারও, আমি ওনাকেও বলেছিলাম যে ডাক্তারবাবু আমি ইঞ্জেকশন নিতে চাই না। তো তখন উনি আমাকে বলেছিলেন যে দেখুন আগে দেখব যে আপনার এই রোগটা কতটা সিভিয়ার, তারপরে আমি সাজেস্ট করব আপনাকে ইঞ্জেকশনটা, তার আগে আমি ওষুধে আপনাকে ট্রাই করব। তো রিউমাটোলজিস্টের ট্রিটমেন্টটা একদম অন্যরকম হয় অর্থোপেডিকদের থেকে, একদম অন্যরকম, অনেক স্মার্ট ট্রিটমেন্ট। এবার উনি আমাকে যেটা বললেন, আপনাকে আমি ওষুধ দেব তো একটার বেশি ওষুধ আমি আপনাকে দেব না, কিন্তু আপনার যেটা মেন ওষুধ হবে সেটা হচ্ছে জিম করা, আপনাকে ইমিডিয়েট জিমে ভর্তি হতে হবে। আর তখন আমি সত্যি কথা বলতে জিম সম্পর্কে আমার যে ধারণাটা ছিল সেটা হচ্ছে জিম মানে বডি বিল্ড করা, ব্যাস, আমার আর কোনো রকম জিম সম্পর্কে ধারণা ছিল না। আর আমার ভালোও লাগতো না, লজ্জা লাগতো জিমে যেতে, জিম সম্পর্কে আমি কোনোদিন ভাবিনি। তা উনি আমাকে প্রথমবার ভাবাতে বাধ্য করলো জিম সম্পর্কে, আমি কিন্তু ভাবলাম। তো তখন আমি ওনার কাছ থেকে আসার পর ভেরি নেক্সট ডে আমি জিমে ভর্তি হয়ে যাই। জিমে ভর্তি হয়ে গিয়ে আমার সম্পূর্ণ যে সমস্যার কথাটা আমি বললাম ওদেরকে, ওরা আমাকে সেইভাবেই গাইড করতে শুরু করে জিমে। তো তারপরে 6 মাস পর থেকে আমি রেজাল্ট পাওয়া স্টার্ট করলাম। আজ অবধি অনেকগুলো দিন হয়ে গেল, আমি কিন্তু সুস্থ। আমি এবার ওখানে আমাকে ওই ডক্টর বলেছিলেন, আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে আপনার চোখে কি কোনো প্রবলেম হয়? তো এত যে কথা আমি বললাম, এতগুলো কথা, যে চোখের কথা বলতে এসে কেন ভিডিওটা এত লং হলো। তো এই যে কথাটা কেন বলেছি, এতগুলো কথা, এবার তোমরা বুঝতে পারবে যে ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে আপনার চোখে কি কোনো সমস্যা হয়? আমি তখন বলেছিলাম যে না, আমার তো কোনো চোখের সমস্যা হয় না। তখন আমাকে বলেছিলেন যে এই ধরনের পেশেন্টদের অনেক সময় যে আর্থারাইটিসের যে ব্যথাটা, আমাদের তো নার্ভে, হাড়ে এই ধরনের এইগুলোতে ব্যথা হয়, তো ওখানে ইনফ্লামেশন হয়, সেটা আমরা দেখতে পাই না, যে প্রদাহটা হয় সেটা আমরা দেখতে পাই না, কিন্তু চোখে, কারণ বাত হচ্ছে সম্পূর্ণ শরীরে ব্যথা হতে পারে যেখানে খুশি, কিন্তু চোখেও ব্যথা হয়, চোখেও বাতের ব্যথা হয়। কিন্তু ওই সময় আমি এতটাও মন দিয়ে শুনিনি ওনার কথাটা, আমি ভেবেছিলাম চোখ হয়তো লাল হতে পারে, একটা ইন্ডিকেট করে, আমি এতটা ভাবিনি তখন। তো এই মুহূর্তে আমার যেটা হয়েছে সেটা ওই কারণেই হয়েছে। ডাক্তারবাবু আমাকে দেখে, চোখের ডাক্তারবাবুর কথায় আসছি এবার, উনি আমাকে দেখে সঙ্গে সঙ্গে বললেন যে কোনো রিপোর্ট কিন্তু করায়নি, রিপোর্ট ছাড়াই জাস্ট চেক আপে আমাকে দেখে বললেন যে তোমার কি কোনো আর্থারাইটিস আছে? আমি বললাম হ্যাঁ আছে, আমার অ্যাঙ্কিওলোসিস স্পন্ডালাইটিস আছে। বললো ঠিক ওই কারণেই তোমার চোখে এটা হয়েছে, তোমার কোনো কনজাংটিভাইটিস এটা নয়। আর প্রায় 1 সপ্তাহ 3-4 দিন হয়ে গেছে যে ওই মুহূর্তে আমার কোনো রকমের আসল ট্রিটমেন্টটা হয়নি, শুধু কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট হয়েছে, যার জন্য আমার এতটা বাড়াবাড়ি হয়ে গেল। এবার ডক্টর আমাকে যেটা বললেন যে এটার জন্য আমার কোনো রকম পাওয়ার আসবে না চোখে, যে এই কারণের জন্য যে পাওয়ার আসবে সেটা নয়, আমার এটা এই আজ হয়েছে বলে এরকম নয় যে আমার আর হবে না, হতেই পারে আবার নাও হতে পারে, কপাল যদি খুব ভালো থাকে আর এটা আমার নাও হতে পারে, হবে ইমিডিয়েট, মানে যেদিন আমি দেখবো যে আমার চোখটা লাল হয়েছে, কোনো রকম ভাবনা চিন্তা না করে আমাকে ডক্টরের কাছে চলে যেতে হবে। হয়তো সেটা কনজাংটিভাইটিসের জন্য হবে, অথবা চোখের অন্য প্রবলেম, অ্যালার্জির জন্য হবে, বা অন্য কোনো একটা সমস্যার জন্য হবে, কিন্তু আমাকে সেটা শিওর হয়ে আসতে হবে যে আমার চোখে ওটার জন্য হয়েছে নাকি অন্যান্য কারণের জন্য হয়েছে। তো এটাই আমাকে ডক্টর সাজেস্ট করলেন
যে এটা আমাকে একটু কেয়ারফুলি মেনটেন করতে হবে। এখনও আমার চোখটা পুরোপুরি সারেনি, তোমরা যদি খুব ভালোভাবে ফলো করো তাহলে বুঝতে পারবে পুরোপুরি আমার চোখ এখনও ক্লিয়ার হয়নি, এখনও হালকা ঝাপসা ভাবটা আমার এখনও আছে। তো একটা ওষুধ আমার চলছিল, ওটার জন্যই ঝাপসাটা ছিল। তো ওষুধটা এখন বন্ধ করে দিয়েছেন, এই একদিন হলো আমার বন্ধ রয়েছে, 1 সপ্তাহ টাইম আছে, তো আবার ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, ভিশনটা আবার ক্লিয়ার হবে। তো এটাই বলছি যে সামান্য একটা জিনিস, চোখটা লাল হয়েছে, আমরা অনেকেই আছি না, এটা ওভারলুক করে যাই, ভাবি যে ঠিক আছে কনজাংটিভাইটিস হয়েছে, এই ডাক্তারের কাছে দেখালাম, এতে তো আমার কোনো কাজ হচ্ছে না, তো একটু ওষুধের দোকান থেকে কিছু একটা নিয়ে এলাম বা অন্য ডাক্তার। এই কাজগুলো আমি রিকোয়েস্ট করছি কেউ করবেন না। চোখ খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গ্যান আমাদের শরীরে, মানে প্রত্যেকটা অর্গ্যানই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু চোখ এমন একটা অর্গ্যান যেটা কিন্তু আমাদের পৃথিবীকে চেনায়, এই পৃথিবীটা দেখতে চেনায়, তো পৃথিবীটা দেখতে শেখায় আর কি। তো সেখানে গিয়ে চোখের প্রতি গুরুত্ব দেওয়াটা খুব দরকার। তাই সবাইকে বলবো, সেটা ত্রিনয়নী বলে কোনো কথা নয়, যার যেখানে সুবিধা হয় সেখানেই প্রতি বছর, ইভেন বাচ্চাদেরও, আপনাদের বাড়ির যত বাচ্চা রয়েছে, চোখে পাওয়ার আসার আগে, চোখটা খারাপের দিকে যাওয়ার আগে অন্তত 5 বছরের ঊর্ধ্বে থেকে সবার চোখের চোখের একটা চেক আপ করানো, দাঁতের চেক আপ। আমরা দাঁতটাকেও খুব ওভারলুক করি, দাঁতের সমস্যাগুলোকে, কিন্তু এগুলো কিন্তু ওভারলুক করার মতো বিষয় নয়। আমরা যেমন ব্লাড টেস্ট আমাদের জন্য জরুরি, ইউএসজি জরুরি, আমাদের শরীরের বিভিন্ন যে টেস্টগুলো আমাদের যেমন জরুরি, তেমনি কান, দাঁত, চোখ এগুলোও কিন্তু আমাদের জন্য খুব জরুরি। এমন অনেক রোগ আছে যেগুলো কিন্তু বোঝা যায় না যে কোথার থেকে আসছে। তেমনি আমরা এমন জ্বর হলেও আমাদের উচিত নয় যে 2 দিনের পর 3 দিনের মাথায় যদি জ্বরটা স্টে করে যায় তাহলে সেটাকে নিয়ে বসে থাকা, কেন জ্বর আসছে তার ডেপথ অবধি জানা উচিত। তেমনি সমস্ত রোগের ডেপথ অবধি জানা উচিত, তাহলে ট্রিটমেন্ট করতেও সুবিধা হবে, আবার আমরা নিজেরা সুস্থও থাকবো। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, স্কিপ না করে অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটা, আশা করি সবার কাজে লাগবে। চলো টাটা, সবাই ভালো থেকো।